আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলি। ইসরায়েলকে টার্গেট করে পরপর 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস যোদ্ধারা। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে ইসরায়েলের সেদ্রত শহর। গাজায় যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই হামাস যোদ্ধারা তাদের পূর্ণ সক্ষমতা দিয়ে আবারও ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলকে তাদের কর্মের উপযুক্ত জবাব দিতেই এবার উঠে পড়ে লেগেছে এই মুসলিম যোদ্ধারা। জানিয়ে দিব বাইডেনের নেতৃত্বে বিপথে যাচ্ছে আমেরিকা। পতন ঘণ্টা শুরু হয়ে গেছে এই মার্কিন প্রেসিডেন্টের। জানিয়ে দিব পশ্চিমারা বাড়াবাড়ি করলে কখন পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে তা নিয়ে একটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। থাকছে গাজা যুদ্ধে এবার অনাহারে ভুগছে প্রায় 90% ফিলিস্তিনি। এরই মধ্যে 3000 টন ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্ক প্রশাসন। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়তে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের একটি ভয়াবহ শঙ্কা প্রকাশ করলেন রুশ জেনারেল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজায় 3000 টন ত্রাণবাহী জাহাজ পাঠালো তুরস্ক। অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য নিজেদের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্কের রেড ক্রিসেন্ট। গতকাল বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের নিহত হয়েছে প্রায় 1400 জন। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন 30,000-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক, আহত কমপক্ষে অর্ধ লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। তুরস্কের রেড ক্রিসেন্ট জানায়, গাজার জন্য আসার অভিযান। গাজায় আমাদের সবচেয়ে বড় জাহাজটি আজ যেতে চলেছে। প্রায় 3000 টন সহায়তা পণ্য নিয়ে গাজার আশার সঞ্চয় করবে। টার্কিশ রেড ক্রিসেন্ট প্রেসিডেন্ট ফাতেমা এমেরিক ইয়েলমাজ বলেন, আমরা যতগুলো জাহাজ পাঠিয়েছি সেগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড়। এতে রয়েছে কন্টেইনার কিচেন, খাবার, কাপড় এবং ওষুধ। গাজার সাধারণ মানুষের মানসিক শক্তি বৃদ্ধির জন্য এটি নিয়ামক হিসেবে সহায়তা করবে। গাজা থেকে ইসরায়েলের সেদ্রত শহরকে লক্ষ্য করে পরপর 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস যোদ্ধারা। ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির সেনাদের এই হামলার জবাবে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে 3টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের শহর সেদ্রতকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনের ছোড়া একটি শহরের সীমানায় পড়েছে। এছাড়া বাকি 2টি রকেট শহরের বাইরে পড়েছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, আমরা সেদ্রত এবং বসতিতে হামলা চালিয়েছি। এদিকে ইসরায়েলে অব্যাহত হামলার কারণে গাজায় মানবিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে। দেশটিতে মানবিক সাহায্য পাঠানোর জন্য নৌবন্দর তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনিয়র কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী গাজার একটি বন্দর নির্মাণ করবে। মূলত সমুদ্রপথে গাজায় আরও ত্রাণ পাঠানোর জন্য এই বন্দরটি নির্মাণ করা হবে। কখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে তা স্পষ্ট করে এবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যখন তার দেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়ার শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায় অস্ত্র বলে এই হুঁশিয়ারি দিয়েছেন। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া যে সামরিক ডক্ট্রিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা রয়েছে যে রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পরমাণু হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারে হুমকির মুখে পড়ে তখন রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। পেসকভ আরো বলেছেন, যদি কোনো কিছু আমাদের দেশের অস্তিত্বের হুমকির মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। বিষয়টি অত্যন্ত গুরুতর, একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এর আগে গত বছর জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তার দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না। তিনি বলেছিলেন, পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা। এছাড়া গত সপ্তাহে রাশিয়ার জাতীয় সংসদে দেওয়া এক ভাষণেই প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই যে রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে এবং এই সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও অত্যন্ত ভয়াবহ হবে।
ইউক্রেন যুদ্ধ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়তে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি হুঁশিয়ারি দিয়েছে রুশ জেনারেল। ইউক্রেন যুদ্ধ ইউরোপ জুড়ে বড় আকারে ছড়িয়ে পড়তে পারে বলে একজন পদস্থ রুশ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী আরও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রুশ সামরিক বাহিনীর মিলিটারি একাডেমির প্রধান কর্মকর্তা কর্নেল জেনারেল ভ্লাদিমির জারুদনস্কি বলেছেন, আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের রুশ বিদ্বেষ নীতি আমাদের রাষ্ট্রের জন্য প্রধান হুমকি সৃষ্টি করেছে। তারা সম্ভাব্য সব উপায় রাশিয়াকে দুর্বল করার জন্য হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার সার্বভৌমত্ব খর্ব করার জন্য এবং দেশটিতে অখণ্ডতা ধ্বংস করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। জেনারেল দারুস্কুনি বলেন, যেসব ইউরোপীয় দেশ ইউক্রেন যুদ্ধে কিভাবে সহযোগিতা করছে, যেসব দেশ ব্যাপকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। বাইডেনের নেতৃত্বে বিপথে যাচ্ছে আমেরিকা, মন্তব্য রিপাবলিকান পার্টি। আলাবামা রাজ্যের সিনেটর কেরি ব্রিড রিপাবলিকান দলের পক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট বাইডেনের স্টেট অব দ্য নেশনের ভাষণের জবাব দিয়েছেন। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে ব্রিড বলেন, বাইডেনের নেতৃত্বে দেশ পুরোপুরি বিপথে যাচ্ছে এবং নতুন প্রজন্ম খুব কম সুযোগ পাচ্ছে। তিনি বলেন, যে দেশকে আমরা চিনি এবং ভালোবাসি সে দেশ যেন হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পরের প্রজন্ম আমাদের চেয়ে কম সুযোগ সুবিধা এবং কম স্বাধীনতা পাবে। আমাদের দুশ্চিন্তা হচ্ছে হয়তো আমরা নিজের সন্তানেরা তাদের আমেরিকান স্বপ্ন অর্জন করার সুযোগ পাবে না। আমাদের প্রকৃত স্টেট অব দ্য ইউনিয়ন শুরু এবং শেষ হয় এটা দিয়ে। আমাদের পরিবারগুলো কষ্ট পাচ্ছে। আমাদের দেশ এর চেয়ে ভালো করতে পারে। সিনেটর কেটি ব্রিড অভিবাসন বিষয়ে মনোযোগ দিতে বলেন, আজ সীমান্তে যে সংকট সৃষ্টি হয়েছে তা প্রেসিডেন্ট বাইডেনেরই আবিষ্কার। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেন ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত সীমান্ত পেয়েছিলেন, কিন্তু ক্ষমতা নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করলেন, সকল বহিষ্কারাদেশ স্থগিত করলেন এবং লাখ লাখ অভিবাসীকে ক্ষমা করার পরিকল্পনা ঘোষণা করলেন। তিনি আরো বলেন, আমরা জানি প্রেসিডেন্ট বাইডেন এই সীমান্ত সংকট শুধু শুরুই করেনি, তিনি তার প্রথম 100 দিনে 94টি নির্বাহী আদেশ এটা আবিষ্কার করেছেন। প্রেসিডেন্ট বাইডেনের সীমান্ত সংকট একটি কলঙ্ক মাত্র। এটা ঘৃণ্য এবং এটা প্রায় পুরোটাই আটকানো যেত।